রাত একটু গভীর হতেই অতসীর শরীর কাঁপিয়ে জ্বর এলো। বার দুয়েক বমি করাতে সায়ানের বেশ অস্বস্তি হচ্ছে। মেয়েটার মাথায় লেগেছে, আর মাথায় ব্যথা পেলে যদি বমি করে তাহলে অনেক সমস্যা হয়। একদিকে অনামিকা, অন্যদিকে অতসী। নিজের প্রতি রাগ হচ্ছে সায়ানের। কিভাবে মেয়েটাকে মারলো? আসলে অনামিকাকে মারার কথা বলাতে মাথা ঠিক ছিল না। হ্যাঁ, সায়ানের একটা চাপা রাগ আছে অতসীর ওপর। সেই রাগের বশে এমন করে, কারণ সায়ান তার মা বাবাকে খুব ভালোবাসে। প্রথম দেখাতে নাকি ওর মা অতসীকে পছন্দ করে, কিন্তু অতসী বিয়ের জন্য না করে দেয়। সায়ানের মা বড্ড অপমানিত হয়। সায়ান দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সাও কম ছিল না। তাও অতসী সায়ানকে দেখতেও নাকি চায়নি। এই নিয়ে সায়ানের মায়ের মন বেশ খারাপ ছিল। এসব সায়ানকে জানায় অনামিকা। তারপর ধীরে ধীরে পরিচয় বুঝতে পারে অনামিকাকে সে বেশি ফেলেছে। অনামিকার প্রতি অতসীর অত্যাচার করে করে খেত সায়ানকে। ওর লাইফের দুইজন মানুষ যাদেরকে সায়ান সব থেকে বেশি সম্মান করে, তাদেরকে অতসী এতটা অপমান করেছে। সায়ান সেদিন বলেছিল, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি প্রতিশোধ নিতেই পছন্দ করব। অতসীর পরনের কামিজ ভিজে গেছে। সায়ান মেয়েকে ডেকে চেঞ্জ করিয়ে দিল। অনামিকার কাছে ছিল, আবার অতসীর কাছে এলো। মেয়েদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? নাইটি পরিয়ে দিয়ে গেছে। এমনিতেই মেয়েটা জ্বরে কাবু হয়ে আছে। হঠাৎ চোখ গেল অতসীর গলার একটু নিচে। বুকের হাড় গুঁড়ো হয়েছে হয়েছে সেখান থেকে একটু নিচে বাঁ পাশে বেশ খানিকটা নীল হয়ে আছে। না, অতসীকে সায়ান ওখানে আঘাত করেনি তো। তাহলে মনে পড়ে গেল ওদের বিয়ের দিনের কথা। ও হ্যাঁ, অতসীর বাবা কিছু একটা দিয়ে ওকে মেরেছিল। তবে কি সেই থেকে এই দাগ কালচে নীল হয়ে আছে। অতসী পাশ ফিরে, সায়ান চুপচাপ ওর পাশে বসে। সকালে ঘুম ভাঙল সায়ানের। অদ্ভুতভাবে অতসী সায়ানের হাতে মাথা রেখে ঘুমোচ্ছে। ঘড়িতে জানান দিচ্ছে 8টা বেজে 37 মিনিট। 9:30টার দিকে ইফাত আসবে। অতসী, ও উঠো তো একটু। উঠে চেঞ্জ করে নাও। না প্লিজ। ও, ইফাত আসবে, তার আগে প্লিজ চেঞ্জ করে নাও। সায়ান অতসীকে নিয়ে ওয়াশরুমে যায়। বাহিরে দাঁড়িয়ে আছে অতসী। ফ্রেশ হয়ে বেরিয়ে অনামিকার রুমের দিকে পা বাড়ায়। কোথায় যাচ্ছ? যা কাজের জন্য আমাকে রেখেছেন সেই কাজ করতে। তুমি অসুস্থ অতসী। ঘোড়ার আবার খোড়া রোগ। তার ছেলের সাথে কথাগুলো বলে অতসী বাহিরে পা বাড়াতেই ইফাত আসে। কেমন আছো? দাদা ভাই, আমি ভালো। তুমি? আমিও। এসো তো। কেন? কপালের কাটাটা দেখবো। লাগবে না দাদা ভাই, আমি ঠিক আছি। যা সব শেষ, সে কি এই একটু আধটুতে? তুমি আসো। ইফাদের জেদ অতসীর বড্ড ভালো লাগে। মনে হয় যেন ওর আপন ভাই সে। অতসী একটা বার দিহানের কথা আমাকে বলতে। বাদ দাও, তুমি ফিরবে দিহানের কাছে? কথাটা শুনে অতসী চমকে ওঠে। কি বলছে এসব? দিহানের কাছে ফিরবে মানে? দিহানের কাছে ফিরলে রাইমার কি হবে? সে জানে হারানোর কষ্ট কি। জানো তো, ক্লাস 5-এ থাকতে একদিন হেড স্যার সবার বাবাকে ডাকলো। যারা যারা বৃত্তি দিবে তাদের বাবা যেন স্কুলে যায়। বাবাকে অনেক বলার পরেও বাবা গেল না। সেদিন যদি বাবা গিয়ে স্কুলের স্যারদের সাথে কথা না বলে, তাহলে বৃত্তি পরীক্ষা দিতে দেবে না। পুরাতন হেড স্যার থাকলে কোনো ঝামেলাই হতো না। সেদিন অনামিকা আপুকে নিয়ে বাবা মেলায় গিয়েছিল, শীতের মেলাতে। তাই স্কুলে যাওয়ার সময় তার হবে না। আমি সারা সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করলাম, বাবা এলো না। বিশ্বাস ছিল আসবে, কিন্তু আমার ছোট মনের বিশ্বাস সেদিন ভেঙে যায়। মিটিং শুরু হয়, কিন্তু বাবা আসে না। জানি না সেদিন কিসের মিটিং ছিল, তবে স্কুলে 700 টাকা জমা দিতে হচ্ছিল। এত কষ্ট করে নেওয়া প্রিপারেশনগুলো বৃথা গেল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ব্যাগ নিয়ে আসছিলাম। রাইমা দৌড়ে এসে বলল, হেড স্যার আমাদের ডাকছে, যারা যারা বৃত্তি পরীক্ষা দিব। আমাকেও যেতে বলেছে। কাঁদো কাঁদো মুখ করে যখন বললাম, আমার বাবা তো আসেনি, আমাকে দিবে না পরীক্ষা দিতে, কাঁধে আরও স্পর্শে তাকিয়ে দেখি রাইমার বাবা আর মা। হাতে আমার 2 হাত ধরে বলেছিল, কেন, আমি কি তোর বাবার মতো না? আমি কি পারি না আমার অতসী মায়ের এইসব ছোট্ট ছোট্ট দায়িত্ব নিতে? সেদিনের পর থেকে হিসেব ছাড়া আমি তাদের পাশে পেয়েছি। ঈদের দিন আমাকে না খাইয়ে ওরা কেউ খেত না, আমার সাথে সব জিনিস ভাগ করে নিত। হয়তো রাইমা হাসতে হাসতে আমার জন্য সব ছেড়ে দিবে,
কাকা কাকিও হয়তো আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করবে। তাই বলে দাদা ভাই, আমি এতটা খারাপ না যে ওর থেকে সব কেড়ে নেব। তোমার বন্ধুকে বলো আমার রায়ের খেয়াল রাখতে। দরজার পাশে দাঁড়িয়ে সায়ান সবটা শুনল। আশ্চর্য, অতসী অনামিকার সাথে ঘটে যাওয়া কাহিনী কেন বলল? অনামিকা তো বলেছিল অতসীর জেদের কারণে বাবা অতসীকে নিয়ে মেলায় যায়, আর ওর বাবা স্কুলের মিটিং অ্যাটেন্ড করেনি, টাকাও দেয়নি, তাই ও বৃত্তিও দিতে পারেনি। সায়ানের কাছে বড্ড গোলমালে লাগছে। কোনটা সত্য, কোনটা মিথ্যে? সেদিনের অনামিকার চোখের পানি, না আজকের অতসীর চোখের পানি? তবে এটা শিওর, অতসী চাইলে রাইমাকে সরিয়ে দিতে পারত, কিন্তু এত ত্যাগ। বাধ্য হয়েই সায়ান নার্সের ব্যবস্থা করলো। অতসীর জন্য না, অনামিকার জন্য। অতসীকে সে বকে ধমকিয়ে খাবার খাইয়ে দিতে পারে, কিন্তু অনামিকার কি হবে? অনামিকার জন্য অন্য মহিলা মানুষ প্রয়োজন, কারণ সায়ান নিজে পারে না ওর ড্রেস চেঞ্জ করতে কিংবা অন্য কাজ করতে। জড়তা কাজ করবে এবার না কেন? অনামিকা তো এখনো সায়ানের কাছে বিয়ের আগের মতোই। বিয়ের পর যে সময়টা অনামিকা অসুস্থ ছিল, ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আলাদা আলাদা থাকতো। কথা ছিল যেদিন সবাইকে পরিচয় ঘুরে তুলবে, সেদিন নতুন সম্পর্ক এগিয়ে যাবে। তাই হয়তো সায়ানের অনামিকার প্রতি কিংবা ওর শরীর স্পর্শ করতে দ্বিধায় ফেলে দিচ্ছে। সেদিক থেকে অতসীর প্রতি কোনো জড়তা কাজ করছে না। পরপর কয়েকটা হাঁচি দিল অতসী। সায়ান কাউচে বসে দেখছিল। হাঁচি আসলেই অতসী মাথা দুলায় যাতে না দিতে হয়, আবার হাঁচি না আসলেও কটন পাট নাকের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তাও থামছে না। সায়ান উঠে এসে চুপচাপ ওর মাথা ধরলো, সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দিল অতসী। সায়ানের মনে হচ্ছে দিয়ে এক থাপ্পড়। অসুস্থ না হলে অবশ্যই মার খেত, কিন্তু এখন কিছুই বলল না। মেড দিয়ে সব পরিষ্কার করিয়ে নিজেও ফ্রেশ হয়ে এলো। অতসী জ্বরে কাঁপছে। 5 দিন আগে কোনো অ্যান্টিবায়োটিক দিবে না, এই 5 দিন শুধু প্যারাসিটামল খেতে হবে, তাই কিছু করাও যাচ্ছে না। ইফাদের কল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ান। অতসীর জ্বর কমেছে কিছুটা। তারপর সায়ান অতসীর করা কাজগুলোর কথা বলল। চুপচাপ রাখতো। কিছু খাইয়েছিস? আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বল। অনামিকার সাথে কি বিয়ের আগে মেলামেশা করতি? ঠিক কি বলতে চাইছিস? তোরা কি ফিজিক্যালি ইনভলভ ছিলি? তোর মাথা খারাপ? আমাকে তোর এমন কেন মনে হলো? ইনফ্যাক্ট অনামিকার সাথে আমার আজ অবধি ফিজিক্যাল কিছুই হয়নি। শিওর তুই? আমি তো কি তুই শিওর হবি? আচ্ছা, অতসীর খেয়াল রাখিস। বেশ চিন্তিতভাবে কল কেটে দিল ইফাত। সায়ানের কথার সাথে তার হাতে থাকা রিপোর্টগুলো তো মিলছে না। কোথাও কি কিছু একটা ভুল হচ্ছে নাকি? অনামিকা নিজেই একটা মরিচিকা। ইফাত রিপোর্টগুলো হাতে নিয়ে বাংলাদেশের বেস্ট গাইনোকোলজিস্ট মিসেস ফাতেমা ইব্রাহিমের ক্যাবিনের দিকে এগিয়ে যাচ্ছে। রাত যত বাড়ছে অতসীর জ্বর দ্বিগুণ বেগে বেড়ে চলছে। এদিকে অতসীর, অন্যদিকে অনামিকা। আশ্চর্য হলেও সায়ন অতসীর সাথে আছে। জ্বরের তাপে অতসী পুরো লাল হয়ে গেছে। হঠাৎ মায়ের বলা একটা কথা সায়নের মনে হলো। একদিন মা জ্বর নিয়ে একটা হাদিস বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজেই তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। সায়ান অতসীর মাথায় জলপট্টি দিয়ে দিল। গা মুছিয়ে দিবে কিনা চিন্তা করতেই আবার ফিরে এলো। হাত পা গলা ভালো করে মুছে দিল। মাঝে মধ্যে গিয়ে অনামিকার খোঁজ নিচ্ছে। ইফাত ঘন্টায় ঘন্টায় কল দিচ্ছে, শুধু একটা কথাই, কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে। কিন্তু কপাল সায়ানের, এই মেয়ে একটু পানি খেলে বমি করে ফেলে দিচ্ছে আর থর থর করে কাঁপছে। এভাবে রাত 12টা বাজলো। আবার ইফাত কল দিয়েছে। কিছু খেয়েছে? একটু আপেল খেয়েছিল। মেডিসিন না বমি করেছে আবার? ভাই কিছু কর, নইলে মেয়েটা মরবে। চুপচাপ শুইয়ে রাখ। আর শোন, আমার বোনের চুল মাশাআল্লাহ অনেক বড়, চুল ভেজাবি না, না হলে ঠান্ডা বেশি লাগবে। হ্যাঁ, আজ আমার নাইট আছে, তাই কাল আসবো। আচ্ছা। কল কেটে দেখে অতসী বিছানায় বসে আছে, সবে ড্রেস চেঞ্জ করছে। সায়ান এসে বা হাতে ওর কোমর পেঁচিয়ে বিছানায় শোয়া হয়ে ওর মাথা জোর করে সায়ানের বুকে রাখে। অতসী প্রথমে উঠতে চাইলেও উঠতে পারে না। মিস্টার মাহমুদ, বলো, আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, বমি আসছে।
সায়ন ডান হাতে অতসীর 2 হাত ধরে। হায় আল্লাহ, এত পিচ্ছি পিচ্ছি হাত। সায়নের এক হাতে 2 হাত এঁটে যাচ্ছে। অতসী, তোমার 3টে স্বপ্নের কথা বলো তো। আমার 3টে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা গাভী থাকবে। আমি আমি চুনু চুনু করে দুধ বানাবো। আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে, অনেক ডিম পারবে, আমি সেগুলো বিক্রি করব। আমার হাফ ডজন বাচ্চা কাচ্চা থাকবে। সায়ন অতসীর কথা শুনে ওর দিকে তাকায়। অবাক হওয়ার শব্দ আসমানে সে অবস্থান করছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। হ্যাঁ, এত অদ্ভুত স্বপ্ন কোথায় পেলে? আর চুনু চুনু কি? যখন দুধ বানাবো তখন একটা শব্দ হয়। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসীর বেশ রাগ হলো, হাতে জোর চিমটি কাটলো। আউচ! কি করছো কি? হাসলেন কেন? আচ্ছা, হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করব। হ্যাঁ, কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিহানজি। হোয়াট? দিহানজি কেন? তোমার বাচ্চার বাবা হতে যাবে? তুমি ভুলে গেছো তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আপনি খুব খারাপ। আপনি আমার থেকে আমার সব কেড়ে নিচ্ছেন। আমার দিহানকে কেড়ে নিচ্ছেন। আমার সব থেকে শেষ করে দিয়েছেন। আমার দিহানকে কাঁদিয়েছেন, আমাকে মেরেছেন। আমি আপনাকে খুন করব। তারপর আমি পালিয়ে যাব দিহানের সাথে। দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলে অতসী সায়নকে মারতে থাকে। সায়ন পুরোপুরি হতবাক। অতসী জ্বরের ঘরে এমন করছে, গা তো পড়ে যাচ্ছে। না হলে অতসী এমন করার মেয়ে না। অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা সায়নকে বলতো না। অন্য সময় হয়তো রিয়াক্ট করতো, কিন্তু এবার করলো না। চুপচাপ অতসীকে নিজের সাথে জড়িয়ে ধরল সায়ন। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। অনামিকার প্রতি অস্বস্তি, অথচ অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার সায়নকে ভাবিয়ে তুলছে। অতসী, কিছু খাবে? কি? হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? আই এম সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান ওয়ান কন্ডিশন, ওয়ান অ্যান্ড অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নেবে, আর একটা দাও তো। কি? দিহান কখনো তোমাকে কিস করেছে? না। কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক। আমাকে কিভাবে অপবিত্র করবে? সম্পর্ক বৈধতা পেলেই তো না হয় সব কিছু হবে। আচ্ছা, সায়ন যেন মনে মনে এটাই প্রার্থনা করেছিল। উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল। প্রথমে নাইনু কোর করলেও পরে পুরোটা শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় 2 পা তুলে বসল অতসী। আমার চুমু। শায়ন ভেবে পাচ্ছে না কি করবে। এভাবে কি ঠিক হবে? তারপর অতসীর হাতে আলতো করে চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে তাই? তোমার ভাষায় চুমু? এটাকে হামি বলে। চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। হয়েছে, এখন ঘুমাবে? আসো। অতসীকে জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সায়ন। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমে, কিন্তু দুজনেই ঘেমে গেছে। অতসীর জ্বর ছেড়েছে। অতসীর ভেজা শরীর সায়নকে ভিজিয়ে দিয়ে গায়ের টি শার্ট লেপটে যাচ্ছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙল অতসীর। মাথা প্রচণ্ড ব্যথা। নিজেকে সায়ানের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক হয়েছে। তারপর আবার এই লোক এমন খালি গায়ে কেন? এত ভাবতে পারছে না অতসী। তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতে যায়। হ্যাঁ, অনামিকা ঠিক আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। নিচে নেমে 1 পিস ব্রেড আর একটু পানি খায়। সব যেন তেতো করল্লা। রুমে এসে দেখে সায়ন এখনো ঘুমে। এই লোক এখানে করছেটা কি? কাল তো দিনে বেশ যত্নাত্তি করেছে। সব কেড়ে নিয়ে তো আদিক খেতা। উপায় না পেয়ে অতসী আবার গিয়ে পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সায়নের কল আসে। অতসী ডিস্টার্ব হবে তাই দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিস যাচ্ছে না, তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে ব্রেকফাস্ট করে আবার অতসীর রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে। অথচ কেন? 4 দিন কেটে গেল। অতসী মোটামুটি সুস্থ, তাই সায়ান আজ অফিস যাচ্ছে। অতসীর নিচে কফি বানাচ্ছিল। এদিকে সায়ান ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুজে সায়ানের সামনে দাঁড়ালো অতসী। কী সমস্যা মিস্টার মাহমুদ? অফিস যাব তুমি জানো না? তো আমি কি করব? টাই বেঁধে দেবে কে? আমি পারবো না। কেন? আপনি কত লম্বা। আমি নাগাল পাই না। কোমরে ব্যথা লাগে তো। সায়ন 2 হাতে আঁকড়ে অতসীকে উঁচু করে। তবুও বাঁধতে হবে।
অতসী চুপচাপ বেঁধে দেয়। এই লোকের মতিগতি কয়েকদিন যাবৎ বিশেষ করে অশোকের সময় থেকে ভালো লাগছে না। কি চাই কে জানে, এমনভাবে কথা বলে, ব্যবহার করে যেন আমি তার বিয়ে করাবো বউ। হ্যাঁ, আমি তো তার বউ, তার প্রথম বউয়ের জন্য আনা দাসী। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এসব মনে মনে ভাবতেই ডাইবাধা শেষ হয়। সায়ন ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন, আমি এখন সুস্থ। তোমার না চিন্তা করলেও হবে, ঠিক সময় খেয়ে নিবে, আজ আসতে লেট হবে। অনিমিকার সাথে থাকবে। আর শোনো, বিশ্রাম নেবে। ইফাদ আসলেও যা যা বলবে মন দিয়ে শুনবে। সায়ন কথাগুলো বলেই চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন শরীর দিয়ে জ্বর জ্বর স্মেল আসছে। প্রায় 2 ঘন্টা পর সায়ন মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসল। বাসার ফুটেজের স্ক্রিন অন করতে চক্ষু চড়ক গাছ। দিহান দিহান বাসায় কি করছে? আর ওর সাহস কি করে হয় এভাবে অতসীকে জড়িয়ে ধরা? দিহান অতসীর হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে যাবে? ডুপ্লেক্স বাড়ির সামনে সায়নের মৃত্যু সুবিশি পাজরও দাঁড়ানো। দৌড়ে সায়ন ভেতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজেও পেল না। তবে কি অতসী সত্যি দিহানের সাথে চলে গেছে? বাসায় এত লোক, এতগুলো গার্ড, কেউ কেন দিহানকে আটকায়নি? অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত করে। কাচের দেয়াল নিমিশেই ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ান, চোখে মুখে রাগ স্পষ্ট, দৃষ্টি নিচের দিকে। কাজের লোকগুলো ততক্ষণে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। হঠাৎ খেয়াল করলো খালি পায়ে লাল পাড়ের কালো শাড়ি পরা কেউ সায়ানের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখলো অতসী। বাম হাত আঁচলের সাথে পেঁচাচ্ছে আর খুলছে। সায়ন 1 মিনিট অপেক্ষা করে না, হাত ধরে টানতে টানতে অতসীর রুমের দিকে এগিয়ে যায়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসীর 2 হাত গলা পেট থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলেও এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবে এই লোকটা। কি হচ্ছে মিস্টার মাহমুদ? আমার লাগছে তো। সায়ন চুপচাপ ওর কাজ করেই চলেছে। এবার অতসী জোর করে সরে এলো। সায়ন চোখ তুলে ওর সামনের দিকে তাকাতেই অতসীর চোখ পড়ল সায়নের লাল টকটকে হয়ে যাওয়া 2 চোখ। লোকটা অদ্ভুত, এভাবে কেউ ভিজে? অফিস থেকে এসে কোটটাই এমনকি জুতোও খুলনি। আল্লাহ, এ আবার নতুন কি মুসিবত! সায়ন অতসীকে আবার টেনে শাওয়ারের নিচে এনে হাত আঁকড়ে ধরে ওপরে উঠে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। পানিতে দুজন ভিজছে। অতসী নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। বারবার মুখে পানি এসে জমা হচ্ছে, অথচ নড়ে জোরে লাভ নেই। এবার অতসী মুখের ভেতর পানি জমিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়নের দিকে দিল। সায়ন চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কইছিলে তুমি ছাদে, আমাকে না বলে কোথাও গেলে খুন করে ফেলবো। যান বের হন, আমার শীত লাগছে। না না, বের হবেন না। এই নিন টাওয়াল, চেঞ্জ করে বের হবেন। আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠেটা কেন? এই অবস্থায় রুমে গিয়ে পুরো রুম নষ্ট করবেন? পরিষ্কার কে করবে শুনি? এতগুলো মেয়েট কি ঘাস কাটার জন্য রাখছি? হ্যাঁ, ওরাও মানুষ। নিচে কি করেছেন সেগুলো ওরাই পরিষ্কার করবে তো। চুপচাপ যা বলছি তাই করুন। সায়ন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অতসী চুল মুছছে। অতসী দিহানের সাথে যায়নি, এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে দিয়ে গেল? না, কি অন্য প্ল্যান করছে ওরা, না জানতে হবে। অতসী অতসী প্লিজ লক্ষ্মীটি, 1 কাপ কফি দাও। দিচ্ছি, কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে ডাকবেন না। এটা আদরের ডাক। আমি তোমার স্বামী, আমি ডাকতেই পারি, আমার অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকে লক্ষ্মী বলে ডাকলে ইমান নড়বড়ে হয়ে যাবে। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধন সম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতেই পারে না, করলে তার ইমান থাকবে না। তাই এটি একটি সুস্পষ্ট শিরকি ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে না, আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন।
সায়ান অতসীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অতসী অনামিকা দুজন যেন এক পয়সায় এপিট ওপিট। অনামিকার মুখে সারাদিন ব্র্যান্ডের কসমেটিক কিংবা ডিজাইনার ড্রেসের নাম থাকতো, অথচ অতসী ঠিক যেমনটা একজন পারফেক্ট রমণীর হওয়া উচিত। কিন্তু সায়ানের অনেক প্রশ্ন জমে আছে, যার উত্তর শুধুই অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে ইয়ারফোন লাগালো সায়ান। স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুম থেকে বেরিয়েছে। দিহান দৌড়ে ডুপ্লেক্সের অপর তলায় অতসী রুমের সামনে এসেই অতসীকে জড়িয়ে ধরেছে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলে, চলো মাই লেডি, এক মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব? ছাড়ুন। মানে কি? ছাড়বো তো আগে। চলো। আমি সব শুনেছি। আগে বলনি কেন? এভাবে সব শেষ করে দিতে পারো না অতসী। তুমি চলো, সব ঠিক করে দেব, আই প্রমিস। কি ঠিক করবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুর যাব, তারপর ওখান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে। সেখান থেকে শায়ানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আর রাইমা সব জানে, ও বলেছে চলে যাবে, তুমি চলো। এই বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান। রাইমার কি দোষ? দিহান, আমি তোমার দিহান জি। দিহান কেন বলছো? কারণ আমি পারবো না রাইমার সুখে বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটা কি শুধু রাইমা বলে ত্যাগ করছো? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করব? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করাবো, আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমার জায়গা অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু আমি রাইমার সুখ কেড়ে নিতে পারবো না। রাইমার মা বাবার অবদান আমার জীবনে অনেক। আমি যে 1.5 বছর রাইমাকে বিয়ে করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি সাকসেসফুল মিস্টার মেহবুব। আপনি যদি একটু অপেক্ষা করতেন। যাই হোক, আপনি চলে যান। অতসী প্লিজ, এত বড় শাস্তি দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অতসী পাগল হলে দিহানের ডান হাত অতসী ওর মাথায় রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দেবেন, রাইমার সব স্বপ্ন পূরণ করবেন। এমনটা না করলেও পারতে। তুমি জানো আপুর পর তুমি আমার সব। দিহান, আমি ছিলাম। সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি। আপনাকে রাইমাকে আঁকড়ে ধরতে হবে। লাইফটা কি কোনো গেম না? অতসী প্লিজ চলো। দিহান, আমি পারবো না। দিহানের চোখে পানি। অতসী তো কখন থেকেই কাঁদছে। তুমি এত বোকা কেন মেয়ে? এত বোকা কেন? কেন মানুষকে তোমাকে ছোট করার, অবহেলা করার সুযোগ দাও? একটু বলবে? যারা তোমার ধারে কাছে আসার যোগ্যতা রাখে না, তারাও তোমাকে কথা শুনিয়ে যায়, আর তুমি চুপচাপ থাকো। কেন প্রতিবাদ করতে পারো না? যদি শুরু থেকে সেসব মানুষকে জবাব দিয়ে আসতে, তাহলে আজ এত দূর আসতো না। সাহস কি করে পায় কেউ তোমাকে কিছু বলার? কি প্রয়োজন সেসব মানুষকে সম্মান দেওয়ার যারা তোমাকে দিচ্ছে না? এক সময় আপনিই বলতেন এসব ইগনোর করতে, সমালোচনা সহ্য করতে। এসব বাধা না আসলে ওপরে ওঠা যায় না। ভুল করেছি আমি। আমার উচিত ছিল তোমাকে তখন থেকেই এসব বিষয়ে সাবধান করার। প্রথম প্রথম যদি এইসব কথার উত্তর দিতে, তাহলে আজ কেউ কথা বলার আগে 10 বার ভাবত। অতসী, লাইফ তোমার, চিন্তা তোমার। এমন কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্স দিও না যারা আগারও খাবে, তলারও কুড়াবে। প্রমিস করো, যদি কোনো দিন মনে হয় তোমাকে এই সম্পর্কে অপমানিত হতে হচ্ছে, তুমি সেদিন বেরিয়ে আসবে। আমি তোমার জন্য সবসময় থাকবো। আজ থেকে বন্ধুর মতো আমাকে পাশে পাবে। রাইমার সাথে আমাদের সম্পর্ককে আমি সুযোগ দেব, কারণ আমি তোমায় ছুঁয়ে বলেছি কি না। সুযোগ দিলেও আমার মনে থাকবে তুমি আজীবন। ভালো থেকো মাই লাভ, নিজের খেয়াল রেখো। দিহান হাতের উল্টো পিঠে চোখ মুছে বেরিয়ে গেল। অতসী সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, মাই পেইন মে বি দ্য রিজন সামবডিজ লাভ, বাট মাই লাভ মাস্ট নেভার বি দ্য রিজন সামবডি পেইন। শান ভ্রুকুচকে তাকিয়ে আছে অতসীর দিকে। অতসী ভাবলেশীনভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহের কবিতা আবৃত্তি করে চায়ের কাপে চুমুক দিল। এই 5 দিন ওর পেটে খাবার খুব কম পড়েছে, যা পড়েছে তাও বমি করে বেরিয়ে গেছে। একটুও শক্তি নেই। তার ওপর আবার দিহানের সাথে দেখা। মন থেকে কিভাবে যে ওর সামনে ছিল অতসী নিজেও জানে না। হাত পা ভেঙে আসছিল, মাথা ঝিমঝিম করছিল, তবুও সাহস শক্তি জুগিয়ে দাঁড়িয়েছিল।
দিহানের প্রতিটি কথার হয়তো উত্তর দেয়নি, কিন্তু রাইমার জন্য কোন ক্ষতির কারণ নিজেও হয়নি। চা মুখে দিতেই পেটের ভিতর মোচড় দিচ্ছে। এই বুঝি বমি এলো, কিন্তু এভাবে চলবে না। শারীরিকভাবে সুস্থ হলে অবশ্যই মন থেকেও শক্তি আসবে। তোমার সাহস কি দিন দিন বাড়ছে না? সাহস জন্মগতভাবেই আছে, দেখতে যাচ্ছেন। সুস্থ হয়েছে মনে হচ্ছে। জি। সো স্টে ওয়ে অফ মি, নইলে হাড্ডিগুড্ডি ভেঙে দেব। শায়ন কিছু বলার আগে ইফাত এসে হাজির হয়। ইফাতের হাতে 2 প্যাকেট এগিয়ে দেয় অতসীর দিকে। দাদা ভাই, এগুলো কি? যা খেলে আপুমনি দ্রুত শক্তি পাবে। পেয়ারা আম। তুমি কি করে জানলে আমার খেতে ইচ্ছে করছিল? বোনের মনের খবর আমি রাখবো না তো কে রাখবে? শুনি। ধন্যবাদ। আচ্ছা, চা না কফি? ঠান্ডা 1 গ্লাস পানি। আমি নিয়ে আসছি। ইফাত শায়ানের দিকে ঘুরে বসল। বন্ধু নয়, শায়ান, দিহান, ইফাত 3 ভাইয়ের থেকেও বেশি। দিহানের বিষয়টা ইফাত আগে জানলে শায়ানের সাথে অতসীর বিয়ে যেভাবেই হোক বন্ধ করত। অনামিকা যে অ্যাটেনশন শিকার ইফাত খুব ভালো করেই জানে। অতসীর প্রতি শায়ানের রাগ ছিল। কেন অতসী ওর মাকে ফিরিয়ে দিয়েছিল। তারপর অনামিকার ন্যাকামিতে ডুবে যায় শায়ান। কিন্তু যে 1.5 বছর অনামিকার সাথে সম্পর্ক রাখলেও ভালো যে ভালো সে যে অতসীকে শুরু থেকে বাসত, এটা আর কেউ না বুঝলো ইফাত বেশ বুঝে। অনামিকার প্রতি শায়ানের শুধু করুণা ছিল, অন্য কিছু ছিল না। কিন্তু এই বোকা ছেলেটা এতদিনেও বুঝল না অনামিকা শুধুই মরিচিকা, যার সব থেকে বড় প্রমাণ ইফাতের হাতে। আচ্ছা ইফু, 4-5 দিনে কাউকে ভালোবাসা যায়? 4-5 দিন অনেক বেশি সময়। ভালোবাসতে কয়েক মুহূর্ত যথেষ্ট। জানিস তো হুমায়ুন আহমেদ কি বলেছেন? ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, 1 মুহূর্তই যথেষ্ট। তুই কি আবার নতুন করে কারো প্রেমে পড়েছিস নাকি? কথাটা বলে ইফাত হাসতে থাকে। আর শায়ন ব্রু কুচকে তাকিয়ে আছে। দাদা ভাই, তোমার পানি। আর শোনো, আপুকে জলদি ঠিক করে দাও, আমি বাড়ি যাব। আমার দম বন্ধ হলো এখানে। 2 দিন পর এক্সামও আছে। এক্সাম না দিলে ইয়ার গ্যাপ যাবে। এমনি তো এবছর আমার আর এক্সাম। আপু সুস্থ হলে আমি চলে যেতে পারবো। আর হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি। বাবা বলেছে বাড়ি উঠতে দেবে না, আমাকে হোস্টেলে উঠতে হবে। তাড়াতাড়ি না হলে আবার হোস্টেলে সিট পাবো না। অতসী বলে ধপ করে বসে পড়ল। ইফাত কিছু বলল না। হ্যাঁ, অনামিকা সুস্থ হলেই সহ রহস্যের জোট খুলবে। ওর রিপোর্টগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে, খুব দ্রুত আসবে। কিন্তু অনামিকা সুস্থ হওয়ার আগে এই বিষয় ইফাতকে গোপন রাখতেই হবে। পুরো ফ্ল্যাটে কেউ নেই। রাইমা ওর ঘর ও ঘর করে দিন কাটাচ্ছে। দিহানের প্রতি অভিযোগ নেই, না অতসীর প্রতি। আশ্চর্য হলেও দিহানকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু অতসী না। রাইমা চলে যাবে। অতসী শুধু হারিয়েছে, কিছু পায়নি। এ বেলা না হয় একটু সুখী হোক। একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে রাইমা। এই রুমে 5 দিনেও আসা হয়নি। রাইমা দরজা খুলে ভেতরে গিয়ে পুরো হতবাক। দেয়াল জুড়ে অতসীর অনেক ছবি, কখনো অতসী ক্যামেরার দিকে তাকানো, কখনো অন সেন্স রোড। রুমের অন্য পাশে রাখা এক বিশাল টেডি বিয়ার। টেডি বিয়ারটার গালে হাত রাখতে রাইমা ডুব দিল অতীতে। প্রতিদিন কলেজে যাওয়ার সময় সোপার শপে একটা বড় টেডি বিয়ার দেখা যায় বাহির থেকে। অতসী আর রাইমা প্রতিদিন দেখতো, আর অতসী বলতো, দেখিস ওটা আমি কিনবো। দাম ছিল 2680 টাকা। কিন্তু অতসীর জন্য এত টাকা অনেক। নিজের খরচ নিজের দিতে হয়। রাইমা বলেছিল গিফট করবে, কিন্তু অতসী নিজেই কিনবে। প্রায় 8.5 মাস সময় নিয়ে 2700 টাকা জমিয়ে সেদিন কিনতে যাবে। ঠিক সেদিন কে যেন টেডি বিয়ারটা কিনে নিয়ে যায়। অতসী চুপচাপ পুকুর পাড়ে 2 ঘন্টা কড়া রোদে বসেছিল। রাইমা পুরো শহর খুঁজে ওরকম পেয়েছিল না। মেয়েটা সচরাচর কিছু শখ করে না, কিন্তু এই টেডির শখ ওর প্রচুর। ভাগ্যে ছিল না মেয়েটার। বেটার লাক নেক্সট টাইম বলে হেসেছিল অতসী। বাসায় এসে ড্রয়িং রুমের টেডি বিয়ারটা দেখে দৌড়ে গিয়ে হাত রাখে অতসী। সবে একটু স্পর্শ করেছিল, কিন্তু তখন অনামিকা ওকে টেনে এনে গালে কষিয়ে থাপ্পড় মারে। নেকা কান্না করতে করতে বাবাকে বলে ওর কোনো এক বেস্ট ফ্রেন্ড গিফট করেছে, আর অতসী নষ্ট করে দিচ্ছে। অতসীর বাবা কিছু না বলে বের হয়ে যায়। অনামিকা হাতে থাকা গরম চা অতসীর হাতে ঢেলে দেয়। রায়মাদের বাড়ি পাশাপাশি হতে সব দেখেছিল সেদিন। পরে জানতে পারে ওর বাবা সেদিন ওকে খেতে দেয় অবধি ডাকেনি। অনামিকা, 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 তুই যে কত বড় কাল সাপ, তা যদি তোর বাবা বুঝতো।
তোর জাস্ট ফ্রেন্ডগুলোকে লাইন করে দাঁড়া করালো, এলাকা ছাড়িয়ে যাবে। তুই সুস্থ থাকতে আমাদের শান্তি দিস নাই, এখন মরার মতো পড়েও তুই অতসীর জীবন নষ্ট করে দিচ্ছিস। আল্লাহ তোকে মাফ করবে না। দিহান ফিরে এসেছে। রাইমা ধুকবুকানি বুক নিয়ে দিহানের সামনে এসে দাঁড়ালো। অতসী আসেনি, আসবে না। কেন? তোমার জন্য। আমি চলে যাব। অতসীকে ছুঁয়ে কথা দিয়ে এসেছি, আমি আমাদের সম্পর্ককে সুযোগ দেব। আমার তো দয়া চায় না, কিন্তু অতসী চায় অতসীর ইচ্ছাকে সম্মান দিতে। রায়মা কথা বাড়ায় না। অতসীর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। সত্যি মাঝে মধ্যে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে বড় হয়ে দাঁড়ায়। রাত পেরিয়ে চলেছে। অনামিকার পাশে বসে আছে সায়ন। মনে হাজারো প্রশ্ন। পাশের রুমে অতসী। বাহিরে হালকা বাতাস বইছে। সায়ন উঠে জানালার ধারে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, প্রত্যেকে একা হয়ে গেছি। কি ভয়ঙ্কর একটা একাকিত্ব, কি নির্মম বান্ধবহীনতা, কি বেদনাময় এই বিশ্বাসহীনতা। সকাল সকাল এত বড় সারপ্রাইজ আশা করেন অতসী। মা এসেছে। প্রায় 1-1.5 মাস পর দেখলো মাকে, যার কথা শুনে এসেছেন। সাথে রান্না করে নিয়ে এসেছে মেয়ের পছন্দের সব। অতসী বেশ তৃপ্তি করে খাচ্ছে। শায়ন একটু তাকিয়ে দেখছে। হালকা কফি কালারের সুতি শাড়ি পরা, অতসীর চুলগুলো হাত খোপা করা, সামনের চুলগুলো গলার দুপাশে স্পর্শ করেছে। নাকে ছোট ডায়মন্ডের নাকফুল, ঠিক তিল থেকে 2 সেন্টিমিটার নিচে। ঠোঁটগুলো বারবার নড়ছে। বাম হাতের কনিষ্ঠের তিল বারবার টানছে সায়নকে। এক এক ধ্যানে বসে থাকা সায়নের ঘোর কাটে অনামিকার বাবার কথায়। অতসী মায়ের সাথে কথা বলার ব্যস্ত। অতসী এত কথা বলতে জানে। খেতে খেতে অতসী বিষম খায়। না, খাবার না। মা দুজনের একজনকে কোথাও হারিয়ে যাচ্ছে না। এত তাড়াহুড়া করার কি আছে? সাবধানে খাওয়া যায় না? সব কিছুতেই তাড়াহুড়ো। কথাগুলো বলতে বলতে সায়ন দ্রুত উঠে গিয়ে পানি এগিয়ে দেয়। পেটে হাত বুলিয়ে দিচ্ছে অতসীর মা। চোখে মুখে পানি এসে গেছে। কোনো উত্তর না দিয়েই নাক টানতে টানতে অতসী উঠে যায়। ওর মা পেছন পেছন যাচ্ছে। অতসীর বাবা সায়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কেন যেন মনে হচ্ছে সায়ন অতসীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এমনটা হলে অনামিকা যখন অসুস্থ হবে, তখন যদি সায়ন অতসীকে না ছাড়ে, অনামিকার তখন কি হবে? না, কিছু একটা করতে হবে। অনামিকা সুস্থ হোক আগে, তারপর অতসীকে নিয়ে যাবে। অনামিকাকে সে জানতেই দেবে না অতসী সায়নের বিয়ের কথা। সময় বহমান। ইস, কাছের মানুষগুলো যখন আশেপাশে থাকে, তখন যদি ঘড়ির কাঁটা বন্ধ করে দেওয়া যেত, কতই না ভালো হতো। অতসীর বাবা আগে চলে গিয়েছে নিচে। অতসী মায়ের থেকে বিদায় নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। যত দূর দেখা যাবে এখান থেকেই দেখবে। আর জীবনের দেখা হবে না নাই কে জানে। চলতে চলতে অতসীর মা থেমে যায়। ব্যাগ থেকে একটা ল্যাপটপের ব্যাগ বের করে সায়ানের হাতে দেয়। আমার মেয়ে জীবনে অনেক কিছুই পেয়েছে, কিন্তু আফসোস পরিবার থেকে কিছু পায়নি। খুব শখ করে গ্রাফিক্সের কাজ শিখেছে, কিন্তু ল্যাপটপের কথা বাবাকে বলেও লাভ হয়নি। তখন তোমাদের অ্যাক্সিডেন্ট হলো, যদিও তোমাকে আমাদের 1 পয়সা দিয়ে চালানো লাগেনি। কিন্তু অনামিকার বাবা অতসীকে বকেছিল। তার মায়ের এই বিপদের সময় অতসীর গ্রাফিক্সের কাজ শেখা, ল্যাপটপ কেনা একদম বেমানান ছিল। তাই কিনে দেওয়া তো দূরে থাক সেসব কথা। এটুকু আমার মেয়েটার তার অনেক শখ আহ্লাদ 2 চোখের পানিতে ভাসিয়ে দিয়েছে। টু শব্দটা করেনি, কিন্তু আমি তো মা, তাই ওর আমার কাছে করা প্রথম আর শেষ আবদারটা রাখলাম। তুমি প্লিজ ওকে এটা দিও। বাসায় তো থাকে এটা, পেলে মন ভালো থাকবে। বলবে আমি দিলাম না কেন। ওর নানুর হাতের বালা জুড়ো বিক্রি করে কিনেছি। মেনে নিতে পারবে না তো, কারণ আমার মায়ের শেষ স্মৃতি ছিল। আরও একটা কথা, বাবা ওকে এত ওভাবে মেরো না, ওর মার খাওয়ার অভ্যাস আছে। কিন্তু মেয়ে মানুষ তো, যদি উঁচু নিচু কিছু হয়ে যায়, আমার কথার কিছু মনে করো না। পারলে মেয়েটাকে পরীক্ষা দিতে দিও। ভালো থেকে বাবা। ভদ্রমহিলা কথাগুলো বলে কালো ওড়নার কোনা দিয়ে চোখ মুছে হাঁটতে লাগলেন। পেছন ফিরে 2 বার তাকালেন। ওপরে বারান্দায় হয়তো অতসী দাঁড়িয়ে আছে সেখানে। অতসীর মায়ের বলা কথাগুলো কানে বাজছিল সায়নের। অনামিকা কি তবে তাকে ঠকিয়েছে, নাকি মেয়েকে বাঁচাতেই উনি এসব কথা বলে গেলেন? অতসী যদি সত্যি গ্রাফিক্সের কাজ কয়েকদিন শিখে থাকে, তাহলে ওসব কিভাবে?
অনামিকা না অতসী, কাকে বিশ্বাস করবে সায়ান? কে বাস্তব, কে মরীচিকা? অতসীর বিরুদ্ধে সব প্রমাণ সায়ানের কাছে আছে। অনামিকাকে অতসী কতটা কষ্ট দিত, কিন্তু অতসীর ব্যবহার সব কিছু উল্টো প্রমাণ করেছে। সায়ানের মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো বিষয় নিয়ে টেনশন নিতে পারছে না সে। না, তার অতসীকে চাই। অতসীর ছোট্ট একটা হাসি দিয়ে কোটি টাকার সুখের থেকেও বেশি। অনেকক্ষণ যাবৎ সায়ানের ফোন বেজেই চলেছে। অতসী পাশে হরর টিভি সিরিয়াল দেখছে। কালার্সের নতুন হরর টিভি সিরিয়াল শুরু হয়েছে, কবচ। ভূতের প্রতি অতসীর টান বরাবর বেশি। মাঝে মধ্যে চিন্তা করে, ইস, আমার যদি একটা ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড থাকতো। না, সায়ানের ফোন বেজেই চলেছে। ওই খাম্বাটা কই গেছে, কল রিসিভ করে না কেন? ব্রেক দেওয়াতে অতসী বাধ্য হয়ে কল পিক আপ করতে ওপাশ থেকে বলতে থাকে, সোনা পাখি, কল রিসিভ করতে এত সময় লাগে? ঘুমাচ্ছিলে নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার বয়ফ্রেন্ড ভুলে ফোনটা বাসায় রেখে গেছে। আসলে বলবো, হোয়াট দ্য হেল অতসী, কী বলছো? আমি সায়ান। আমি মনে করেছি আপনার কোনো বয়ফ্রেন্ড। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? আর ইউ ম্যাড? আমি কি করে বুঝবো আপনি কল দিয়েছেন? স্ক্রিনে নাম উঠেছিল মাই ফোন লেখা, তো মনে করেছি আপনার বব কল দিয়েছে। যেহেতু ছেলে কণ্ঠ, উইল ইউ প্লিজ স্টপ? আচ্ছা, আমাকে দেখে তোমার অমন মনে হয়? আর ইউ থিঙ্কিং নার্স? না মানে, আপু ঘুমাচ্ছে, খাইয়ে দিয়েছি, নার্স আছে, আর আমিও পালিয়ে যাইনি। আমি এইসব জিজ্ঞেস করেছি, হয়তো করতেন তাই বললাম। তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো। মানে, রেজিস্ট্রেশন নাম্বার বুঝো না? ওইটা বলো, প্লাস অ্যাডমিট রোল। ওসব বাবা বিয়ের দিন ছিঁড়ে ফেলেছে, আমার কাছে নেই। মনে তো আছে নাকি? প্লিজ জলদি বলো। আচ্ছা, ধন্যবাদ। ফোন রেখে গেলে কল দিলেন কি দিয়ে? আমার ফোন কি একটা নাকি? আমি জানি না। আচ্ছা, রাখছি, একটু ব্যস্ত আছি, দ্রুত আসবো, খেয়াল রেখো দুজনে। অতসী কল কেটে দিয়ে বসে থাকে কিছুক্ষণ। লোক না খাম্বা, কি মনে করে নিজেকে? আমি কি করে বুঝবো যে উনি কল দিয়েছে? জীবনে কোনো দিন আমার সাথে ফোনে কথা বলেছে? ফোনটা এবার রেখে যাওয়ার কি দরকার ছিল? ভাল লাগে না। আলো, তুমি একটা বিমান দাও, উড়ে উগান্ডা চলে যাই। বিমানের কথা মনে পড়তেই দিহানের কথা মনে পড়ে যায় অতসীর। দু চোখ পানিতে টলমল করছে। দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে দিহানের কাছে, কিন্তু রায়মা কষ্ট পাবে। আচ্ছা, আজ বাদে কাল যখন অনামিকা অসুস্থ হবে, তখন অতসীর কি হবে? কোথায় যাবে? বাবার বাড়ি? বাবা জায়গা দেবে তো? ক্যাফেতে প্রায় 48 মিনিট যাবৎ অপেক্ষা করছে আফরিন। ইফাতের সময়ের জ্ঞান কি কোনো দিন হবে না? এমনিতেও সারা সপ্তাহ দুজনেই ব্যস্ত থাকে। এই বুধবার বিকেলে দুজনের জন্য একটু ফ্রি সময় বের করে নেয়। অথচ গত 1 মাস যাবৎ ইফাত তাও দিতে পারছে না। এভাবে যে মেয়েটার কষ্ট হয় বুঝে না। প্রিয় মানুষের সাথে দেখা করতে আসলে একটু সাজগোজ করে আসতে হয়। হালকা কাজল, লিপস্টিক, সাথে খোলা চোখ, এসব লাগে সামনের মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য। কথাটা ইফাত একদিন আফরিনকে বলেছিল, যেদিন আফরিন একটু অগোছালোভাবে চলে আসে। খুব লজ্জা লেগেছিল। এরপর থেকে আফরিন ইফাতের সাথে দেখা করতে আসলে শাড়ি পরে সেজে বের হয়। কিন্তু ইফাতটা যে কই? 5 মিনিট পর ইফাত আসে। এসে বসতে বসতেই বলে, সরি, দেরি হয়ে গেল। কোথায় ছিলে? একটু কাজে। কি কাজ? অতসীর অ্যাডমিট। কথাটা শেষ করতে দেয় না আফরিন। অতসী নামটা যেন এতক্ষণে অভিমানের উপর ঘি ঢেলে দিল। আবার ওই মেয়ে? আচ্ছা, ওই মেয়ে ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? মানে মানে কি বোঝো না? আমার সময় হয় না, অথচ ওই মেয়ের জন্য এত কিসের আদিক্ষেতা? কি সম্পর্ক তোমাদের? তুমি জানো ও আমার ছোট বোনের মতো। তারপরও তুমি রেগে আছো? নাও পানি খাও। পানি মাই ফুড। আর ইউ থিঙ্ক আই এম এ লিটল গার্ল? নো মিস্টার ইফাত চৌধুরী। আফরিন, রিল্যাক্স ডিয়ার। শোনো, মায়ের পেটের বোন ছাড়া অন্য কাউকে কোনো দিন বোন হতে পারে না। আর ওই মেয়ে তো আরও না। যে মেয়ে নিজের বোনের সতীন হতে পারে, সে আর যাই হোক কারো বোন হতে পারে না। নাকি তুমি ওকে রক্ষিতা হিসেবে রাখতে যাচ্ছ? এনাফ আফরিন, এতক্ষণ অনেক বলেছ। আর না, তুমি সব জানার পরেও এভাবে বলতে পারলে? আজ ডিসপাইট করো অতসী, না আফরিন। যদি বলে অতসী, তাহলে আজকে আমাদের শেষ দেখা। আমাদের মাঝে সব শেষ হয়ে যাবে। আমি অতসীকে বেছে নেব। ইফাত,
হ্যাঁ, তোমার মতো আফরিন আমার লাইফে অনেক আসবে। ইফতিকে হারিয়ে আমি অতসীকে পেয়েছি। আমি ওকে ছাড়তে পারবো না। ভালো থেকো আমার ভালোবাসা। ইফাত চোখের পানি মুছে বেরিয়ে আসে। আফরিন এখনো বসে আছে। এভাবে ইফাত একটা রাস্তার মেয়ের জন্য ওকে ছেড়ে দিল। অপর দিকে ইফাত ভাবছে, মেয়েটার জন্মই হয়তো আজন্ম পাপ হয়ে গেছে। কেউ তো ওকে স্বাভাবিকভাবে নিতেই পারে না রে বোন। কিন্তু চিন্তা করিস না, তোর এই ভাই তোর জন্য যে কোনো কিছু করতে পারে, সব সময় প্রস্তুত। ক্যাফেতে বসে আছে দিহান অতসী। দিহান কয়েক মিনিটের জন্য বাহিরে গিয়েছে। হয়তো জরুরি কল এসেছে। পাশে রাখা দিহানের পাসপোর্ট। কফিতে চুমুক দিয়ে পাসপোর্ট হাতে নিল অতসী। কেমন বাচ্চা বাচ্চা আর মদন কুমারের মতো লাগছে। মদন কুমার, তাহলে কি দিহান ও গান গান গায় তার জন্য? মধুমালার গান? বাহ, মধুমালার গান গাইছো যে? দিহানের ঢাকে ধ্যান ভাঙা অতসীর। হাতের পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞেস করে, এটা এখানে? কিছু দরকার ছিল, তাই নিয়ে এসেছিলাম। আপনারও পাসপোর্ট লাগে? কেন লাগবে না? না মানে পাইলটদের আবার কিসের পাসপোর্ট? তারা নিজেরাই তো প্লেনের ড্রাইভার। তাদের পাসপোর্ট লাগাটা কি বেমানান না? এটা এখানে কিছু দরকার ছিল, তাই নিয়ে এসেছিলাম। আপনারও পাসপোর্ট লাগে? অতসীর কথা শুনে দিহান হাসবে না কাঁদবে খুঁজে পায় না। কথা বলার সময় অতসীর মুখের ভাব এমন ছিল যেন কত বড় অন্যায় পাইলটদের পাসপোর্ট থাকা। পাসপোর্ট না থাকলে তো আমরা বাইরের দেশে স্টে করতে পারি না রে লেডি, তাই লাগে। অবশ্য তুমি যদি বলো তবে হয়ে যাক রাজপথে মিছিল, তবে হরতাল হবে, অনশন বন্ধ হবে, এই পাইলটদের পাসপোর্টের নিয়ম। কবিতাটা মোটেও মেলেনি। ড্রাইভার মন দিয়ে ড্রাইভ করেন। ততক্ষণে কথা বলতে বলতে গাড়িতে এসে বসেছে দুজন। পাসপোর্টটা এখনও অতসীর হাতে। ছবি দেখে হেসে যাচ্ছে। দেহান তাকিয়ে আছে। মেয়ের মাথা গেছে নাকি? একদম মদন কুমার লাগছে। তুমি মধুমালা হইলে আমি মদন কুমার হইতেও রাজি। তারপর রাতে গলার হার, পালঙ্ক বদল হবে, আর আমি গান গাইব। আমি স্বপনই দেখি মধুমালার মুখরে। দূর থেকে রাইমা দেখলো দিহান পাসপোর্ট হাতে নিয়ে বসে হাসছে। মানুষটাকে এই প্রথম হাসতে দেখল। অসাময়িক হাসি। হাসতে দেখে মনে শান্তি আসছে। আচ্ছা, দিহানকে সত্যি কোনোদিন মেনে নেবে রাইমাকে? ইস, যদি অতসীর সাথে যোগাযোগ করতে পারতো, তাহলে দিহানের মনে ঠিকই জায়গা করে নিতে পারবে। এসব কথা ভাবতেই আর রাইমার মনে হলো, আচ্ছা আমি কি অতসীকে ঠকাচ্ছি? ওর জায়গা তো জোর করে কেড়ে নিচ্ছি। অতসী যদি ফিরে আসলে কি হবে? না, রাইমা বোঝাবে অতসীকে দিহানের কাছে ফিরে আসার জন্য। কারণ ওদের দুজনের সুখ অতসীর ফিরে আসাতেই। টিভি অন রেখেই অতসী কাউচে গুটিসুটি মেরে শুয়ে আছে। চুল খুলে আঁচল ফ্লোরে শুয়ে আছে। সায়ন নিজেও খুব ক্লান্ত। অ্যাক্সিডেন্টের পর থেকে শরীরটা ভালো যায় না। একটুতে ক্লান্তি এসে যায়। চুপচাপ অতসীকে কোলে উঠিয়ে নিয়ে অতসীর বিছানায় শুইয়ে দেয়। সায়নের প্রচণ্ড মাথা ব্যথা করছে। ঠিক মতো ঘুম হয় না। কাউচে আর কত ঘুমানো যায়? ওপরতলায় 4টে রুম। একটি ওর মা বাবার। সে রুমে কাউকে যেতে দেয় না, কারণ রুমের আনাচে কানাচে আছে তাদের স্পর্শ। আরেকটিতে অনামিকা, যা সায়নের রুম। পাশের রুম স্টাডি রুম। অন্য রুমে অতসী। ফ্রেশ হয়ে অতসীর পাশে শুয়ে পড়ল। সাথে সাথে যেন রাজ্যের ঘুম জেঁকে বসেছে দু চোখে। অতসী বেশ বুঝতে পারছে তার পাশে কেউ একজন আছে। মিস্টার মাহমুদ। হ্যাঁ, উনি ছাড়া আর কে থাকবে? কিন্তু উনি আমার পাশে কি করছে? উনি কি জানে না স্বামীদের সবসময় স্ত্রীর ডান পাশে ঘুমাতে হয়? আশ্চর্য লোক তো। বলেই অতসী সায়ানের বা পাশে একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ল। অতসী আবার ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল তার চুল ফ্লোর স্পর্শ করেছে। কি ভেবে আবার উঠে বসে চুলগুলো খোপা করে শাড়ির আঁচল টেনে সায়ানের পাশে শুয়ে পড়ল। ভাগ্যিস মনে পড়েছিল দাদির কথা। দাদি বলতো, বেহুলার চুল বেয়ে সাপ উঠে লক্ষ্মীন্দরকে কামড়ে দিয়েছিল। তাই স্বামীর পাশে শুলে যেন কখনো চুল মাটিতে স্পর্শ না করে। যদিও কুসংস্কার, তবুও অতসীর অবচেতন মন এসব নিয়ম ঠিক মেনে চলেছে। অতসীর অবচেতন মন শায়ানকে স্বামী বলে স্বীকৃতি দিচ্ছে। ওই যে কবুল, কবুল শব্দটা শক্তি যে অনেক। যে শব্দটা 3বার পরে বাঙালি নারী পারে সম্পূর্ণ অজানা মানুষকে নিজের সব থেকে আপন মানুষ হিসেবে স্বীকৃতি দিতে। সত্যি কি অতসী পারবে শায়ানকে তার জীবনের সাথে বেঁধে রাখতে? না অপেক্ষা করছে কোন ঝড় যা শেষ করে দেবে সবটা? শায়ান বেশ বুঝতে পারছে মেয়েটা গুটিসুটি মেরে একদম বুক ঘেঁষে শুয়েছে। চুলগুলো খোপা করা প্রায় খুলে গেছে। পায়ের টাক থেকে বেশ উপরে সারি।
পাতলা চাদর টেনে দিল অতসীর ওপর। তার পাশ ফিরে আবার ঘুম। অতসীর ঘুম ভাঙল তখন বিকেল পেরিয়ে রাত। নিজের উপর বেশ ভারী জিনিস অনুভব করতে খেয়াল হলো সায়নের এক হাত তার মাথার নিচে, অন্য হাত পেটের উপরে। দিব্যি ওপর দিয়ে পা দিয়ে ঘুমিয়ে আছে। অতসী চুপচাপ থাকলো কিছুক্ষণ। হঠাৎ অনামিকার কথা মনে হতে সায়নের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দু হাতের আঁচলা ভরে পানি দিয়ে বারবার করে মুখ দিচ্ছে। চোখে পানি এসে সে আসতে দিতে চাচ্ছে না। তবু অস্ফুট ছুটে নিজের অজান্তেই মুখ থেকে দিহার নামের চিৎকার বেরিয়ে এলো। বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু রায়মার জন্য সে আজ এখানে বাধা পড়েছে। মনে মনে আওড়াচ্ছে দিহানের নাম। বাথটাবের পাশে বসে বসে পড়ে অতসী। কেন সে রাতে দিহানকে সে ফিরিয়ে দিয়েছিল? যদি না ফেরাতো তাহলে হয়তো আজ দিহান অতসীর সাথে থাকতো। অতসীর চাপা কান্নার স্বর ঠিক সায়ানের কানে পৌঁছে যায়। সায়ান ডাক দিতে যেয়েও পারে না। অধিকার কি সত্যি আছে? জোর করে বিয়ে করলেও অতসীর মন অবধি পৌঁছাতে সে পারছে না। এদিকে অতসী দিহানের নাম নিয়ে কান্না করেই যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছেন, পৃথিবীতে বালিকার প্রথম প্রেমরত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নেই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। বেশ কিছুক্ষণ অতসী বেরিয়ে আসে। শাড়ি বেশ ভিজে গেছে। সায়ন তখনও বিছানায়, আবার শাড়ি নিয়ে চেঞ্জ করে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। অতসী তেমন কিছু খেতে পারে না, তাই তার মা বেশ ঝাল দিয়ে বাদামের মরিচ বাটা, কালো কালো জিরার মরিচ বাটা, তিলের মরিচ বাটা সহ আরও অনেক কিছুই নিয়ে এসেছিল। অতসী ভাত, আলু ভর্তা, ডিম ভাজি করেছিল। যদিও কাজের লোক আছে, তবুও অতসী নিজে হাতে রান্না করতেই পছন্দ করে। কি করছো? সায়নের হঠাৎ এমন প্রশ্নে অতসী চমকে যায়। খাবারে বিষ দিচ্ছি, লেমন ফ্লেভার। চলবে? চলবে না, দৌড়বে। আচ্ছা, মেনু কি? আপনি এসব খাবেন না, আপনার জন্য হাবিজাবি আছে। বলো তো। অতসীর মেনু শুনে হেসে বলল, ইফাতের এসব খুব বেশ পছন্দ। তুমি কি ইফাতকে আসতে বলবে? কথা শেষ হতেই ফোন এগিয়ে দেয় অতসীর দিকে। অতসী স্বাচ্ছন্দ্যে ফোন হাতে নিয়ে কথা বলতে শুরু করে। ইফাতের বাসা একই ব্লকে হওয়ায় ইফাত আসবে। অতসী দ্রুত সব তৈরি করে টেবিলে রাখতে রাখতে ইফাত চলে আসে। চেহারায় বেশ ক্লান্তি। বিকেলে আফরিনের সাথে ব্যবহারে সে বেশ বিরক্ত আছে। এতদিনের সম্পর্ক ওদের, কীভাবে আফরিন এসব বলল? সব জানার পরেও যখন ওর ভাই এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিল, তখন ভাইয়ের বড় সাপোর্ট ছিল সে নিজে। আজ অতসীর সাপোর্ট ইফাত হলেই বা সমস্যা কোথায়? এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লো ইফাত। রান্নাঘর থেকে অতসীর একটু চিৎকার শোনা গেল। সায়ন ইফাত দুজনে ঢুকলো সেদিকে। সায়ন হাত রক্তে মাখামাখি, ডান হাত রক্তে মাখামাখি। বৃদ্ধা আঙ্গুলি বেশ ভালোই কেটেছে। পাশে রাখা আধ কাটা লেবু দেখে বুঝতে অসুবিধা হলো না যে লেবু কাটতে গিয়েই এমন একটা হয়েছে। সায়ন দু হাতে আঁকড়ে আছে অতসীর পিচ্ছে আঙুলটা। এইভাবে ছাড়িয়ে নেয়, কারণ সায়ান যেভাবে চাপ দিচ্ছে ব্লেড আরও বেশি আসছে। ইফাত ছাড়িয়ে নিয়ে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেয়। তারপর নিজেরা ফ্রেশ হয়ে খেতে বসে। অতসী খাবার সার্ভ করলেও কীভাবে খাবে? ইস, আলু ভর্তা ভাত কি আর চামচ দিয়ে খেয়ে শান্তি আছে? অতসীর এমন চেহারা দেখে শায়নের বেশ হাসি পায়। ওর পাশের চেয়ারে ওকে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেয়। অতসী বেশ বড় বড় করে তাকিয়ে আছে। সামনে ইফাত দাদা ভাই, সে কি মনে করবে? সায়ন যেন অতসীর মনের কথা বোঝে। ইফাতকে লজ্জা পাওয়ার কিছুই নেই, চুপচাপ খেয়ে নাও। প্রচণ্ড ক্ষুধা লাগায় অতসী চুপচাপ মুখে তুলে নেয়। সায়ন অতসীর মুখে পুরো লোকমা ভাত দিচ্ছে না, হাফ ওর জন্য রাখছে। অতসীর হঠাৎ করে মায়ের বলা কথাটা মনে পড়ে গেল, যে স্বামী নিজ স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে, আল্লাহ ওই স্বামীর সগিরা গুনাহগুলো মাফ করে দেবে। অতসীর মন বা মস্তিষ্ক কি চাইছে? অতসীর অবচেতন মন সায়নকে স্বামী হিসেবে মানছে, কিন্তু অতসীর মস্তিষ্কে দিহানের কথা ভাবছে। নিজেকে নিজের মাঝে গুলিয়ে ফেলছে অতসী। এসব ভাবতে পারে না সে। ইফাত একটা ফাইল এগিয়ে দিল অতসীর দিকে, ইশারা করলো। অতসী যেন খুলে দেখে। ফাইল খুলে অতসীর চোখ ছানা বড়া। অ্যাডমিট, রেজিস্ট্রেশন কার্ড। জিজ্ঞাসক চোখে তাকিয়ে আছে অতসী। মুচকি হেসে মাথায় হাত রাখে।
এক্সামের প্রিপারেশন নিয়ে নাও, কাল দিন আছে শুধু। অতসীর হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি এসে গেছে। মায়ের পর যদি কারো থেকে এমন স্নেহ পেয়েছে সে হলো ইফাত। ইফাত আবার একটা ল্যাপটপ এগিয়ে দিল, যদিও এসব সায়ান নিজে বলেছে ইফাতকে দিতে, কারণ অতসী হয়তো তার হাত থেকে নাও নিতে পারত। তাই তো সায়ান ইফাতের হাত দিয়ে সব অতসীকে দিল। অতসী চুপচাপ হয়ে আছে। ইফাত অতসীর পাশে বসে বলতে থাকলো, আপু এক্সাম এক্সাম দিবি না? দাদা ভাই কিছুই তো পারি না, তাছাড়া বই সব আমি নিয়ে এসেছি। আচ্ছা কোনো মতে অ্যাটেন্ড করে পরে সাপ্লি দিও। আমি কি আসবো তোমায় নিতে? সায়ান এদের মাঝে কথা বলে ওঠে, আমি নিয়ে যাব, তাছাড়া বড় মা যেতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো। এবার আপু তুই পড়, আমি আসি। ইফাত চলে যায়। সায়ান এসে অতসীর পাশে বসে আরও দুটো বক্স এগিয়ে দেয়। একটাতে মাউস এন্টার কিবোর্ড, অন্যটায় কিবোর্ড। শুনেছি তুমি নাকি গ্রাফিক্স শিখেছিল, এসব করতে পারো? ওয়াইফাই তো আছে, কোনো হেল্প লাগলে বলো, আমি স্টাডি রুমে আছি। সায়ান উঠে স্টাডি রুমে চলে যায়। অতসী ল্যাপটপ বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে। কিভাবে করবে ওসব কাজ করে শুধুই দিহানকে মনে করিয়ে দিবে, কারণ দিহানের হাতেই তো এসব শিখেছিল সে। সবে মাত্র ফজরের আজান দিয়েছে। গায়ে চাদর জড়িয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রাইমা। শরীরের বিভিন্ন জায়গায় দাগ বসে গেছে। নিজেকে ভাগ্যবতী মনে করবে নাকি অসহায়? আজ প্রথম দিহানুর অতটা কাছে এসেছে, তবুও নেশার ঘরে বারবার অতসীর নাম বলেছিল সে। যখন দিহান সেন্সে আসবে তখন কি মেনে নেবে, রাইমাকে নাকি সব হারিয়ে যাবে? দিহানকে সে প্রমিস করেছে অতসীকে ফিরিয়ে দেবে। না চাইতেই বিয়ের বন্ধনে আগেই দিহানকে বেঁধে রেখেছিল। সে সব জানে আর মানুষটাকে কষ্ট দিবে না। হ্যাঁ, দিহানের নেশার সাথে কাল রাতের সব স্মৃতি শেষ করে দিবে রাইমা। মনে হচ্ছে কেউ একজন মাথার ভেতর সব কিছু টান দিয়ে ধরে রেখেছে। উফ, অসহ্য যন্ত্রণা। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। উঠে বসে দিহান। কোমর থেকে পা অবধি পাতলা কম্বল দিয়ে ঢাকা। উঠে বসতেই বুঝতে পারে পরনে কিছু নেই। আশ্চর্য, নেশার ঘরে এমন অদ্ভুত কাজ তো কোনোদিন সে করেনি। পাশে রাখা টাওয়াল পেঁচিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে পা বাড়ায়। শ্যাম্পু করার সময় শরীরে বিশেষ করে বুকে পিঠে গলায় ধরেছে, কিন্তু আমলে না নিয়ে বেরিয়ে গেল। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝতে বাকি রইল না কাল রাতে কী হয়েছে। পুরো ফ্ল্যাট খুঁজেও রায়মাকে পেল না। এমন এক নেশাময় রাত কাটিয়ে সকালে অতসীকে হারিয়েছে সে রাতে অতসী কোনোভাবে দিহানকে ঘুম পাড়িয়ে দিল। রায়মার ওপর সে পুরুষত্ব জাহির করে ফেলেছে। রায়মাকে অবশেষে অতসী রুমে পেল। এই রুমটা দিহান অতসী সব স্মৃতি দিয়ে ইচ্ছে দিয়ে সাজিয়েছে। রায়মা অতসীর ছবির দিকে তাকিয়েছিল, কারো আভাস পেয়ে পেছনে তাকালো। দিহান উঠে গিয়েছে। রায়মা দ্রুত গিয়ে লেবু পানি এনে দিল। দিহান চুপচাপ খেয়ে ওর দিকে তাকালো। মেয়েটার চোখ অস্বস্তিতে ফেলছে। দ্বিধা না করে জিজ্ঞেস করল, রায়মা কাল রাতে কী হয়েছে? কিছুই না, সত্যি করে বলো। হায় রে পুরুষ, কীভাবে বলবো? আপনি মেনে নিতে পারবেন আপনার কাছে আমি যে শুধুই অতসী ছিলাম, রায়মা না? ডিড আই রেপ ইউ? রায়মা চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণে চোখে পানি জমে গেছে। রায়মাকে চুপ থাকতে দেখে দিহানের রাগ বেড়ে গেল। একে তো চিন্তা হচ্ছে, আবার সেই মেয়ে চুপ আছে। হাতের গ্লাস সজোরে ফ্লোরে ফেলে দিয়ে দুহাতে রায়মার দুবাহে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, আনসার মি, গড ড্যাম ইট, জাস্ট আনসার মি। রায়মা মাথা ঝাঁকায়। দিহান উত্তর পেয়ে অতসীর ছবির পাশে দেয়ালে হাত পাকিয়ে আঘাত করে। রায়মা দ্রুত গিয়ে দিহানকে থামে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, আপনার কোনো দোষ নেই দিহান, আপনি নেশায় ছিলেন। আমি গিয়েছিলাম আপনাকে আনতে, ঠিক তখনই আপনি যা করেছেন অতসী ভেবে করেছেন। আমি পেরে ওঠিনি আপনার শক্তিতে, দোষ আমার। প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না। অতসী কিচ্ছু জানবে না, আমি চলে যাব তো। অতসীর জায়গা ওর থাকবে। প্লিজ দিহান, নিজেকে আঘাত করবেন না, আমার কষ্ট হচ্ছে। দিহান এক পলক তাকায় রায়মার দিকে। কী দিয়ে বানিয়েছে আল্লাহ এই দুই মেয়েকে? এরা খালি যাইতেই চায়, কখনো অধিকার চায় না। রায়মা ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না। দিহান ওকে রুমে নিয়ে বসিয়ে দিয়ে বাহিরে কোথাও চলে গেল। রায়মা শুধু চাওয়ার পথে তাকিয়ে চোখের পানি ফেললো আর বলল, কাল রাতটা দিহান অন্যরকম হতে পারত।
আমি এমনিতেও আমার সবটা আপনাকে দিতাম, কিন্তু অতসী। ইফাত এসে রাইমাকে চেক আপ করে নিল। এতটা প্যানিক হওয়ার কিছু নেই, হালকা পেন কিলার দিলেই পেন চলে যাবে। রাইমাকে দেখে ইফাত দিহান এসে দাঁড়ালো বারান্দায়, সিগারেট হাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে দিহান। সামনে আকাশের দিকে তাকে হাতের সিগারেটটা এগিয়ে দিল ইফাতের দিকে। সিগারেট টান দিতে দিহান বলল, আর রেপ হার লাস্ট নাইট। কথাটা শুনে ইফাত চমকে না থমকে যায়। হাতে সিগারেট মাটিতে ফেলে দিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, শালা তোরা দুইটা আসলে মানুষ না বন মানুষ? তোরা কী রে? আমার বন্ধু, এক বন্ধু এক মেয়েকে জোর করে বিয়ে করে, তাকে ইচ্ছা মতো মারবে, আবার সেবা যত্ন করবে, আর অন্য বন্ধুর বিয়ের দিন জানবো আমার বন্ধুর প্রাক্তন প্রেমিকা অন্য বন্ধুর বউ। প্রাক্তনকে দেখানোর জন্য সে জেদ করে মেয়েটার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবে, আবার তাকে ছেড়ে দিয়ে আগের প্রেমিকা আনতে যাবে। রাত পোহাতে ফোন দিয়ে এনে বলবে আই রেপড হার। সেটা তোরা মানুষ না, তোরা বন মানুষ? রাগে গিজ গিজ করতে ইফাত বেরিয়ে গেল। দিহান যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। গরম দুধের গ্লাস হাতে নিয়ে এগিয়ে যায় রুমের দিকে। রাইমা কপালের উপর ডান হাত রেখে শুয়ে আছে। দিহানের উপস্থিতি বুঝে ওঠে সে। দিহান হাতের গ্লাস এগিয়ে দেয়। চুপচাপ রাইমা চুমুক দিয়ে দিল গ্লাসে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন? এসব লুকানোর মতো? আপনি না বললে কি আমি না বললে কি তুমি বলতে না? না। কেন? লুকিয়ে যেতে? হ্যাঁ, আমি অতসীর জায়গা নিতে চাই না। অতসীর জায়গা আমি দিতেও পারবো না। কিন্তু তুমি বড্ড সিনেমেটিক। মানে রাতে ছেলেদের মনে থাকে না বা তারা বুঝে না, এটা শুধু মুডি বা গল্পেই হয়। ছি, তোমার নখের আচার। লাভ সাইন? এটা কি সত্যি আমার জন্য লাভ সাইন? দেহান কোনো উত্তর দেয় না, কারণ উত্তরটা তার জানা নেই। সারাদিন সায়ান ছিল না, কাল অতসীকে নিয়ে বের হবে, তাই আজকেই ব্যস্ত ছিল। বাসায় ফিরতে রাত্রি 10টা বেজে গেছে। রুমে ঢুকে দেখে অতসী পুরো বিছানায় বই, খাতা, পেন্সিল, ইরেজার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পেটের নিচে বই রেখে শুয়ে ঘুমাচ্ছে। সায়ন পাশে বসে শুধু অতসীকে সোজা করে শুইয়ে দিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসেই বিছানা থেকে সব গুছিয়ে এবার অতসীর দিকে তাকালো। সারাদিনের ক্লান্ত শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে চার্জ করছে নাকি? আনমনে হেসে ওঠে সায়ান। পাশে বসে সিগারেট জ্বালায় সে। এক মনে চেয়ে আছে অতসীর দিকে। হঠাৎ পিট পিট করে তাকায় অতসী। আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করে, কি খাচ্ছেন? সিগারেট। আমিও খাবো। সায়ান চোখ বড় করে তাকাতেই অতসী উঠে বসে। নিশ্চিত পাগলামি করবে। অতসী ঘুমের মধ্যে এমন পাগলামি করে অতসীর মা বলেছিল। এই না, না না, খাবো দিন। ওহ, আমি ফেলে দিচ্ছি, আমি খাবো তো, চিৎকার করে। সায়ান ধমক দিতেই অতসী রেগে যাচ্ছিল। পেছন থেকে সায়ান কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে নেয়। শাড়ির ফাঁকে হাত দিয়ে নাক ফোলা ডুবায় চুলে। ছাড়ুন, ডেলে মারবো। মারো, আমি সিগারেট খাবো। প্লিজ কথা বলো না, অনুভব করো। কি আমার স্পর্শ? কবিতা শুনবো? বলো। সায়ান অতসীকে উঠিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড়ায়। এলো এলো চুলে ঘুম ঘুম চোখে অতসী আয়নায় তাকিয়ে দেখে সে সম্পূর্ণ সায়নকে ভিত্তি করে দাঁড়িয়েছে। সায়নের এক হাত তার 2 হাত ধরেছে। হয়তো সকালে অতসীর এসব কিছুই মনে থাকবে না, তবুও সময়টা থেমে যাচ্ছে না কেন? আয়নায় ইশারা করে বলতে শুরু করে, ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপটে ছুঁড়ে ফেলে দিলে গাছটাকে। ছেলেটা ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাচের জানালা দিয়ে রোদ ঢুকেছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা। কাঁচওয়ালা তো সাদা কাচের রোদ ঢুকবে না এমন আবার হয়? ছেলেটার খুব জেদ, ও শুধু দেখে আর জেনে বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়, যেমন কোন ঋতুটার বুক ভর্তির বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা শুধুই ঋতু জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্তি হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদিন মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়।